এবার নজর রাখবো পাঞ্জিপাড়া খবরে। পাঞ্জিপাড়ায় পুলিশ ভ্যান থেকে খুনের আসামি পালিয়ে যায় পুলিশকে গুলি করে। পুলিশ আহত, হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসা চলছে, সব বোঝা গেল। কিন্তু প্রশ্ন উঠছে যে আসামির কাছে আগ্নেয়াস্ত্র এলো কি করে? অভিযুক্ত বা আসামি যাই বলুন, সে এখন নিশ্চিতভাবে অনেকটা দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এখনো পর্যন্ত অধরা। গতকাল দুপুরের ঘটনা, সেক্ষেত্রে আরো একটা দুপুর আসতে চলেছে, প্রায় 24 ঘন্টা হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত আসামিকে পাওয়া যাচ্ছে না। অভিযুক্তের সন্ধানে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। তুষার রয়েছে আমাদের সঙ্গে, চলে যাবো সরাসরি তুষারের কাছে। তুষার, পুলিশ এখনো পর্যন্ত আসামিকে খুঁজে পেল না কেন? কেন এখনো পর্যন্ত আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? পুলিশ কি বলছে? পাশাপাশি জানতে চাইবো আগ্নেয়াস্ত্র কোথায় পেল আসামি? পুলিশের কাছে কোনো উত্তর পাওয়া গেল এখনো? একদমই উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ায় ঠিক এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে। ঘটনাস্থলে আমি রয়েছি। পুলিশের পক্ষ থেকে 2 লাখ টাকা ঘোষণা করা হয়েছে। যে ইনফরমেশন দিবে পুলিশকে তাকে 2 লক্ষ টাকা ঘোষণা করা হবে। কিন্তু যে মূল অভিযুক্ত সাজ্জাক, যে আসামি ছিল, মার্ডার কেসের আসামি, তাকে 2 লক্ষ টাকা ধরার জন্য দিবে, এটা তো 1 নম্বর পয়েন্ট ছিলই। এবং তার সঙ্গে কিন্তু গোয়ালপুকুরের আরও একজনের খোঁজে কিন্তু পুলিশ আরও 2 লক্ষ টাকা কিন্তু ঘোষণা করেছে। তবে কি এই দুজনের মধ্যে কি সম্পর্ক ছিল? এই দুজনের জন্য টাকা ঘোষণা করতে হলো পুলিশকে, শুধুমাত্র ইনফরমেশনের জন্য। 12 ঘন্টা অতিক্রম হয়ে গেল, পুলিশ কিন্তু এখনো কোনো রকম কোনো কিনারা করতে পারেনি। এই জায়গাতেই ঘটনা ঘটেছিল বিকেল 5টার পরে। তারপর এখানে স্নেপার ডগ নিয়ে আসা হয়েছে। আইজি, ডিআইজি, এসপি, বিভিন্ন পদমর্যাদার যারা অফিসাররা এখানে এসেছে, তারা বলছে সমস্ত দিকগুলি খতিয়ে দেখা গেছিল। এখান থেকে যদি এই রেল লাইন দেখা যাচ্ছে, রেল লাইন পার হয়ে যদি 1/2 কিলোমিটার পার হয় তাহলে কিন্তু বিহার। আর আমার এই ডান দিকে যদি আমি দেখাবো, একটি বিল্ডিং আছে, এদিকে যদি 5 কিলোমিটার যাওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশ। তবে যে অভিযুক্ত, যিনি আসামি, বাংলাদেশ বা বিহারে গিয়েছে, সেই দিকগুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেই আসামির কাছে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল। পুলিশ কিন্তু এখনো কোনো কিনারা করতে পারেনি। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো, না পুলিশের রিভলভার দিয়ে গুলি চালালো, তা কিন্তু কিনারা করতে পারেনি। এখনো কিন্তু ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ, আমার ভিডিও চ্যানেলে দেখাচ্ছে, এখনো কিন্তু পুলিশ ঘটনাস্থলে রয়েছে। যেই জায়গাটিতে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু অনেক গাছের পাতা পড়েছিল। সেখানে কি কোনো আগ্নেয়াস্ত্রের যে কার্তুজ থাকে, সেই কার্তুজ কি পড়ে আছে, সেই খোঁজেও কিন্তু তল্লাশি লাগিয়েছিল। স্নেপার ডগ নিয়ে আসা হয়েছিল, গোটা এলাকায় সেই ডগ দিয়ে তল্লাশি করা হয়েছিল। তারপরেও কিন্তু কোনো কিছু এখনো করতে পারেনি। এই যে পাঞ্জিপাড়া পুলিশ বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে এই ইকরচলা কালীবাড়ি, সেখানে কিন্তু এই ঘটনা ঘটেছে। এখনো অবধি কিন্তু পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। সবচেয়ে বড় প্রশ্ন যে এইখানকার যারা বাসিন্দারা, তারাও কিন্তু আতঙ্কিত যে কেন গ্রেপ্তার। ধন্যবাদ তুষার। নিশ্চিতভাবে বাসিন্দাদের আতঙ্ক থাকবে, কারণ এই আসামি যদি আশেপাশে কোথাও ঘাঁটি গেড়ে এখন লুকিয়ে থাকে, সেক্ষেত্রে পুলিশকে গুলি করে যে পালায়, সে যে কোনো মুহূর্তে যাকে খুশি গুলি করতে পারে। পাঞ্জিপাড়া তৃণমূল অঞ্চল সভাপতি লাল মোহাম্মদ, তিনি কি বলছেন শুনে নেব। পাঞ্জিপাড়া এলাকাটা পাঞ্জিপাড়া ঠিকই আছে, কিন্তু অঞ্চলটা হলো পুকুরিয়া অঞ্চল। ঘটনাটা কালকে রাত শুনেছি সন্ধ্যায়, যে পুলিশকে, এসআইকে আর কনস্টেবলকেও গুলি মেরেছে। গুলি মেরে পেটের মধ্যে মেরে আসামি নাকি পালিয়ে গেছে। তো আমাদের পশ্চিমবাংলার পুলিশ আজ নাই কাল একটু সময় লাগতে পারে, কিন্তু সে বাঁচবে না, তাকে ধরা যাবে না, কোনো আতঙ্ক নেই। এবার যে খবরে নজর রাখবো, 7 দিন ভেন্টিলেশনে রেখেও শেষ রক্ষা করা গেল না। রেখা সাউয়ের পুত্র, সদ্যজাত, তার মৃত্যু হলো 7 দিন ভেন্টিলেশনে থাকার পর। স্যালাইন কাণ্ডে বিষ, স্যালাইন কাণ্ডে মৃত্যু প্রসূতির সদ্যজাতের। রেখা সাউয়ের সদ্যজাত শিশু 7 দিন টানা ভেন্টিলেশনে রাখা হয়েছিল মেদিনীপুর মেডিকেলে, কিন্তু শেষমেশ বাঁচানো গেল না তাকে। সুদীপ্ত রয়েছে, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে, চলে যাব সুদীপ্তর কাছে সরাসরি। সুদীপ্ত, কি আপডেট রয়েছে প্রথমে জানতে চাইবো।
একেবারে দেখো, হাসপাতাল সূত্রে আমরা যেটুকু জানতে পারছি যে সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে তার কিন্তু আজই ময়না তদন্ত হবে এবং ময়না তদন্তের পর পরিষ্কারভাবে বোঝা যাবে যে কি কারণে তার মৃত্যু। অন্যদিকে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালের তরফে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই যে শিশু ভর্তি ছিল, সদ্যজাত শিশু ভর্তি ছিল, তার কিন্তু বেড হেড টিকিট অর্থাৎ বিএইচটি দেখা হচ্ছে যে সে 7 দিনে তার কি কমপ্লিকেশন ছিল এবং সে কি মেডিসিন পেয়েছিল, তার যখন বর্ন হয়, একদম টাইম অফ বর্ন, সেই সময় থেকে কি কমপ্লিকেশন ছিল এবং ইমপ্রুভমেন্টের দিকে আদৌ এগিয়েছিল কিনা। অর্থাৎ এই বেড হেড টিকিট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নথি। পরবর্তীকালে যদি তদন্ত হয়, তদন্তেও কিন্তু এই নথিটাকে কিন্তু খুব খুঁটিয়ে দেখা হবে। সেই জায়গায় আগেভাগেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এই বিএইচটি খতিয়ে দেখছে এবং এই যে শিশু, সদ্যজাত শিশু, তার কিন্তু আজই ময়না তদন্ত হবে। ময়না তদন্ত করবেন মেদিনীপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে। নজর রাখো, আমরা শুনে নেব শিশুটির বাবা তিনি কি বলছেন। এখানে তো ডাক্তার, এই আমার স্ত্রী তো আগে থেকেই এখানে ভালো, মানে এসছে আমার ভালো একদম, কিন্তু এখানে এই সিলাইনের পর থেকেই সমস্যাটা তৈরি হয়ে গেছে। সিলাইনটা কি সিজারের আগে দেওয়া হয়েছিল না পরে? না, সিজারের আগেই সিলাইন চলছিল, তো তারপরে থেকেই অসুস্থ। আর তারপর থেকেই ভিতর থেকেই তো, এখন সিজার হওয়ার আগে সিলাইন দেওয়ার পরে কিছু অসুস্থ হয়ে পড়েছিল ভিতরে, তারপরে তড়িঘড়ি সিজার করতে হয়। হ্যাঁ, তারপরে তড়িঘড়ি মানে কিছুক্ষণ ওয়েট করার পর বাইক থেকে তারপরে আবার সিলাইন কেনার পরেই তারপরে ওটিটা করেছে তারা ডাক্তারবাবুরা। 7 দিন ধরে বাচ্চা ভেন্টিলেশনে থাকলো, আজ কখন জানতে পারলেন? আজকে 9টার সময় জানতে পারলাম। কি চাইছেন আপনার কি মনে হয় যে স্যালাইনের জন্য এই ঘটনা? হ্যাঁ, আমরা তো বলছি এই সিলাইন দেওয়ার জন্যই বাচ্চাটা এরকমই অবস্থা হয়ে গেল। ইতিমধ্যে সিআইডি তদন্ত করছে ঘটনার, কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি এর থেকে আরো বড়, বেশি উপর মহল থেকে যেন তদন্ত হয়, সিবিআই তদন্ত হয়। সিবিআই তদন্তের দাবি করছে। হ্যাঁ, চিকিৎসক এবং বিজেপি সাংসদ বিজেপি নেতা সুভাষ সরকার তিনি কি বলছেন শুনবো। অত্যন্ত মর্মান্তিক। এই সরকারের কোন রোগী, প্রসূতি, সদ্যজাত শিশু কারো প্রতি কোনো দায় দায়িত্ব, মমত্ব বলে কিছু নেই। এরা শুধু টাকা বোঝে, যে টাকার সেই 75-25 সেই একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত যে ভাগ যাওয়া, আবার কোথাও 75-25, এইরকম একটা পরিস্থিতি নিশ্চয়ই তৈরি হয়েছে। তারই প্রমাণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 বছর ধরে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, মানে কর্ণাটক সরকার ব্ল্যাকলিস্টেড করার সত্ত্বেও কোনো অ্যাকশন হলো না। তারপরেও যে মেদিনীপুরের ঘটনার পরেও সমস্ত নির্দেশিকা জারি করতে এত দেরি, এবং নির্দেশিকা জারির পরে তারপরেও সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, এবং সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বাঁচাতে ডাক্তারদের দিকে তীর ঘুরিয়ে দিচ্ছে। এটা পরিকল্পিতভাবে এবং সম্ভবত মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বাঁচাতে হবে। সেই জন্য আমরা দেখছি স্টেট ড্রাগ টেস্টিং যে ল্যাবরেটরি, তার দৈন্যদশা, সেখানে যারা পরীক্ষা করবেন সেই লোকের সংখ্যা কম, ইনফ্রাস্ট্রাকচার কম, এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই সরকারের এক মুহূর্ত দায়িত্বে থাকা অনুচিত। স্যালাইন কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য। আরএল স্যালাইন নিয়ে 2015 সালে প্রথম অভিযোগ ওঠে জুন মাসে। আর একবার জানিয়ে রাখতে চাইব, স্যালাইন কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। স্যালাইন নিয়ে প্রথম অভিযোগ ওঠে 2015 সালের জুন মাসে। কে অভিযোগ করেন জানার চেষ্টা করবো ভাস্করের কাছ থেকে। ভাস্কর রয়েছে সরাসরি। ভাস্কর, এবং দেখো, মেদিনীপুর মেডিকেল কলেজে এই মুহূর্তে কিন্তু 3 জন প্রসূতি, তাদেরকে মেডিকেল সেখান থেকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএমে, এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে যে তথ্য রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে, কিন্তু এই প্রথম যে আরএল নিয়ে অভিযোগ জানানো হয়েছিল এমনটা নয়। এর আগেও 2015 সালে সর্বপ্রথম কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালের 3 জন চিকিৎসক তারা তাদের অবজারভেশনের কথা জানিয়েছিলেন আলিপুরদুয়ারের
যে ডিস্ট্রিক্ট হসপিটালের সুপার, সেই সুপারকে এবং পরবর্তী ক্ষেত্রে তাদের মধ্যে একজনকে কিন্তু পুরস্কার হিসাবে কিন্তু শো কজ নোটিশও পাঠানো হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে। অর্থাৎ রাজ্য সরকার যে কিছুই জানতো না এমন বিষয় কিন্তু নয়। 2015 সালে প্রথম আলিপুরদুয়ার জেলা হাসপাতালের 3 চিকিৎসক তারা তাদের পর্যবেক্ষণের কথা জানান যে এই আরএল ফ্লুইড ব্যবহার করার কারণে প্রসূতিদের মৃত্যুর হার বা তাদের মধ্যে কোমরবিডিটিসের যে হার, সেই হার অনেকটা বাড়ছে এবং তার পুরস্কার স্বরূপ তাদের মধ্যে একজনকে, যিনি সেই সময় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালের মেডিকেল অফিসার ছিলেন, তাকে শোকজ নোটিশ ইস্যু করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কিন্তু এই বিষাক্ত আরএল বিষয় ভাস্কর, অভিযোগ জানানো হয়েছিল, তাতেই শোকজ হয়েছিলেন উদয়ন মিত্র এবং সেই স্যালাইন নিয়েই এবার হই হই রই রই কাণ্ড, প্রাণ চলে যাচ্ছে পর্যন্ত। আপাতত তোমাকে ধন্যবাদ ভাস্কর।